এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। রেবেকা বানুর কথা শুনে আয়ানা হো হো করে হেসে উঠল। আর নিশা লজ্জায় মাথা নিচু করে আছে। আফসার বেশ অপ্রস্তুত হয়ে পড়েছে। কী সব কথাবার্তা, ও নাকি নিরামিষ, সেই কথা আবার বলা হয়েছে ওর ছোট ভাই বোন আর নিজের প্রেয়সীর সামনে। ছোট ভাই বোনের সামনে তার নিজের দাদি তার মান ইজ্জত নিয়ে টানাটানি শুরু করেছে। এদের সামনে আর বসে থাকা যাবে না। দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো সে। কালকে হলুদ, তাই আজকে থেকে কাজ শুরু। নিলয়, রাকিব, কাজল ওরাও আজ সবাই এসেছে এই বাড়িতে। সবাইকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে কাজ। কাজল, আয়না আর নিশা বসে আছে ফুল দিয়ে মালা গাছে, আর ওদের পাশেই সেই মালা দিয়ে স্টেজ সাজাচ্ছে নিলয়, রাকিব আরও কিছু ওদের বয়সী ছেলেরা। এরা সম্ভবত আয়নার কাজিন গোষ্ঠী। আর সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা তা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছে আফসার। দেখ দেখ কেন্ডুটাকে কি সুন্দর লাগছে। কাজলের এসব উদ্ভট কথা শুনে নিশা আর আয়না দুজনেই ওর দিকে তাকালো। নিশা বলল, কাকে বলছিস? কাকে আবার বলবো, আয়ানার ওই হেন্ডু ভাইটাকে। আফসারকে দেখিয়ে বলল কাজল। কিছু জিনিস দূরে থেকেই সুন্দর, কাছে গিয়ে দেখ ঝলসে যাবি। নিশার কথার উত্তরে কাজল বলল, একদম আমার হেন্ডুটাকে নিয়ে বাজে কথা বলবি না, মুখটার দিকে তাকিয়ে দেখ, একদম নিষ্পাপ বাচ্চাদের মতো। কাজলের কথার প্রেক্ষিতে নিশা কিছু বলতে যাবে তার আগেই নিশাকে থামিয়ে আয়না বলল, ঠিক বলেছিস, কি নিষ্পাপ আমার ভাইয়াটা, আর তোর সাথে খুব ভালো মানাবে। একটা কাজ কর, তুই আমার ভাইটাকে প্রপোজ করে ফেল। আয়নার কথা শুনে নিশা গোল গোল চোখে ওর দিকে তাকিয়ে আছে। কিসব বলছে মেয়েটা, মাথা খারাপ হয়ে যায়নি তো? পরক্ষণেই আবার ভাবলো ঠিকই তো আছে। এই 2 দিন ওই আফসার নামক ভয়ঙ্কর প্রাণীটা ওকে কম জ্বালায়নি। এইবার তার প্রতিশোধ নেওয়া যাবে। কাজলকে তো আর আফসার চেনে না। কাজল হলো কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। আপ তেরা কিয়া হোগা আফসার বাবু। ভাবতেই একটা বাঁকা হাসি দিল নিশা। এই বাড়ি থেকে যাওয়ার আগে আফসারকে একটা নাকানি চুবানি খাইয়ে তবেই যাবে। মনের মধ্যে হাজার জল্পনা কল্পনা করে নিশা বলল, তুই তো জানিসই না কাজল, সেদিন তুই এ বাড়িতে আসার সময় তোকে নাকি উনি এক ঝলক দেখেছিল। তারপর কতবার আমার আর আয়নার কাছে তোর কথা জানতে চেয়েছে। কাজল আনন্দে গদগদ হয়ে বলল, ঠিক বলছিস তো তুই। জবাবে নিশা বলল, আলবাত ঠিক বলেছি। না হয় তুই তোর হ্যান্ডুকেই জিজ্ঞেস করে দেখ না। আমার তো মনে হচ্ছে সে তোর প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে আর কি। আয়না এতক্ষণ চুপচাপ নিশা আর কাজলের কথা শুনছিল। আয়না নিশার কানে ফিসফিস করে বলল, এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আরে রাখ তো তোর বেশি বেশি। তোর ভাইকে যদি একটা নাকানি চোপানি না খাওয়াতে পেরেছি তাহলে আমার নামও নিশানা। এই 2 দিন তোর ভাই আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। আর তাছাড়া শুরুটা প্রথম তুই করেছিস, তারপর তো আমার মাথায় বুদ্ধি এলো। কাজল বেশ উৎফুল্লতার সাথে আফসারের আশেপাশে ঘুরঘুর করছে। কিন্তু এই কি অবস্থা! আফসার তো ওর দিকে একবারও ফিরে তাকাচ্ছে না। কাজল অসহায় দৃষ্টিতে নিশা আর আয়নার দিকে তাকাচ্ছে, আর নিশা ওকে চোখে ইশারা দিয়ে সাহস দিচ্ছে। না, এভাবে ঘুরঘুর করে আর কাজ হবে না। এবার নিউ ট্রিক্স কাজে লাগাতে হবে। কাজল আফসারের সামনে গিয়ে ইচ্ছে করে পড়ে গেল। ভেবেছিল সিনেমার মতো আফসার এসে ওকে কোমর ঝরিয়ে ধরবে, পড়তে দিবে না। কিন্তু এগিয়ে আফসার তো কোনো পাত্তাই দিল না, উল্টো কাজলকে ঢিঙিয়ে চলে গেল। কাজল অসহায়ের মতো মাটিতে বসে আছে। কাজলের অবস্থা দেখে নিশার হাসিও পাচ্ছে, আর প্ল্যান ফ্লপ হওয়ার কারণে মেজাজটাও বিগড়ে যাচ্ছে। এর মধ্যে কোথা থেকে একটা ছেলে এসে কাজলের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। কাজল মুগ্ধ দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। এই হলো কাজল। মিনিটে মিনিটে ক্রাশ চেঞ্জ হয়। এই মুহূর্তে সে আফসারকে ছেড়ে এই নাম না জানা ছেলেটার উপর ক্রাশ খেয়েছে। কাজল ছেলেটার হাত ধরে দাঁড়িয়েও অপলক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা ওর দিকে একইভাবে তাকিয়ে আছে। ওদের দুজনের একে অপরের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিলয় গান ধরলো, চোখে চোখে এত কথা মুখে কেন বলো না, যা দুষ্ট।
কাজল রাগে কটমট করতে করতে নিলয়ের দিকে তাকালো। এর মধ্যে ছেলেটাও চলে গেল। এবার আর কাজলকে পায় কে? কাজলের রাগ এখন সপ্তম আসমানে পৌঁছে গেছে। কোথায় আছে, কি অবস্থায় আছে, কোনো বাছবিচার না করে নিলয়কে ধাওয়া শুরু করলো। নিলয় গিয়ে লুকালো নিশার পেছনে। নিশাকে মাঝখানে রেখে ওরা নিশার চারপাশে ধাওয়াধাওয়ি করছে। হঠাৎ কাজলকে ধাক্কা লেগে নিশা ছিটকে গেল। এই বুঝি শেষ? এমনি সেদিনে কোমরে ব্যথাটা এখনো আছে, এর মধ্যে আজ আবার পড়লে রক্ষে নেই। এবার বুঝি আর নিশার কোমরটা বাঁচানো গেল না। নিশার চোখ মুখ খিচে মাটিতে পড়ার অপেক্ষা করছে, কিন্তু কই, ও এখনো মাটিতে পড়ছে না কেন? এমনটা তো হওয়ার কথা নয়। যে গতিতে ছিটকে পড়েছে, এতক্ষণে কোমর ভেঙে ওর হাসপাতালে ভর্তি হওয়ার কথা। সেখানে ও স্টার জলসার সিরিয়ালের মতো এখনো ফুটেজ খাচ্ছে কেন? নিশা ব্যাপারটা বুঝতে চোখ পিটপিট করে খুলতেই অবাক হয়ে গেল। আফসার শক্ত করে ওর কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে, আর ও আফসারের হাতের উপর লটকে আছে। শুধু নিশা একা নয়, উপস্থিত সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। সবার মধ্যে কাজল বেশি অবাক। একটু আগে ও পড়ে গেল, ওকে কিনা সেটা পাত্তাই দিল না, আর এখন সে দিব্যি নিশার কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকিয়ে নিশা তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো, আর আফসার তার সেই চিরচেনা আকাশ কাঁপানো একটা ধমক ছাড়লো। চোখ কোথায় নিয়ে চলো কপালে? যেখানে যাও, যেখানেই বাচ্চাদের মতো আছাড় খাওয়ার কি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে? নিশা হতবাক হয়ে আফসারের ধমক গিলছে, কিন্তু ওর মাথায় এটা আসছে না যে ও যেখানেই যায় সেখানেই আছাড় কখন খেলো। সেদিন তো আফসারের ভয়ে পড়েছিল, আর আজ তো কাজলের সাথে ধাক্কা খেয়ে। আর এই লোকটিরা ওকে বাচ্চাদের সাথে তুলনা করছে, বজ্জাত লোক। গায়ে হলুদে আজ সব মেয়েরা পরেছে হলুদ শাড়ি, আর ছেলেরা টিয়া রঙের পাঞ্জাবি। আয়না, কাজল আর নিশা তিনজনই একসাথে শাড়ি পরে সেজে গুজে বাইরে বের হয়েছে। তিন বান্ধবীর মুখেই হালকা মেকআপের আবরণ। এরা কেউই অতিরিক্ত ভারী মেকআপ পছন্দ করে না। আফসার স্টেজের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারদিকে ডেকোরেশন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। সে বরাবরই খুঁতখুঁতে ধাঁচের মানুষ। কোনো কাজ একদম নিখুঁত না হলে তার মনে ধরে না, সেটা হোক বাড়িতে বা ক্যান্টনমেন্টে। হঠাৎ হাসির ঝংকারে তার কাজের ব্যাঘাত ঘটল। ভ্রু কুঁচকে এলো আফসারের। একরাশ বিরক্তি নিয়ে পেছন ফিরতেই থ হয়ে গেল। মুহূর্তে নিজের ভেতরের বিরক্তি পরিবর্তিত হয়ে সেখানে আগমন ঘটল মুগ্ধতার। সে মুগ্ধ হয়ে তার বসন্ত কন্যাকে দেখছে। কোনো এক বসন্তে এভাবে হলদে শাড়ি পরিহিত এক নারী তার মন কেড়েছিল, কিন্তু এই মুগ্ধতার মাঝেও আফসারের কপালে ভাঁজ পড়েছে। নিশা তার হাঁটু পর্যন্ত ঢেউ খেলানো চুলগুলোকে বেঁধে রেখেছে। আফসারের আজ খুব ইচ্ছে করছে নিশার কাছে গিয়ে বলতে, খুলে দাও না তোমার চুলগুলো, যে চুল আমার মনে অনেক আগেই ঢেউয়ের সৃষ্টি করেছে। কিন্তু সাহসের অভাবে বলতে পারছে না। কিন্তু আফসারও ভয় পায়। অবশ্য এটাকে ভয় বলে না, সে নিশার সামনে গেলেই কেমন অপ্রস্তুত হয়ে পড়ে। কোথা থেকে কি বলবে সব তালগোল পাকিয়ে যায়। বুকের মধ্যে থাকা ছোট্ট মাংসপিণ্ডটাও তখন তার সাথে বেইমানি করে, অসম্ভব গতিতে লাফাতে শুরু করে। কিন্তু এই মুহূর্তে ওর যে নিশাকে খোলা চুলে দেখতে ভীষণ ইচ্ছে করছে। সবাই যার যার কাজে ব্যস্ত, কেউ হলুদ মাখছে, কেউ নাচছে, কেউ হাতে তালি দিয়ে দর্শকদের ভূমিকা করছে। আর আফসার নিশার আশেপাশে ঘুরঘুর করছে কিভাবে সুযোগ বুঝে ও চুলটা খুলে দেওয়া যায়। নিশার চুল কাঠি দিয়ে উপরে তুলে বাঁধা ছিল। কোথা থেকে কাজল এসে এক গাদা হলুদ ফুল নিশার মুখে ছুঁড়ে মারে, ওকে ভূত বানিয়ে দিল। নিশা কোনো রকম হাত বাড়িয়ে মুখের হলুদ সরিয়ে এক থাবা হলুদ দিয়ে কাজলকে ধাওয়া শুরু করলো। এই সুযোগে আফসার সবার চোখের আড়ালে নিশার চুলের কাঠিটা ধরে দিল টান। সাথে সাথে নিশার বিশাল চুলরাশি ছড়িয়ে পড়লো নিশার পিঠে জুড়ে। নিশার চোখ মুখ খিচে বন্ধ করে রয়েছে। এই সময় চুলটা খুলতে হলো। আফসারের ঠোঁটের হাসি প্রশস্ত হলো, সে যেন বিশ্ব জয় করে ফেলেছে। নিশা চুপচাপ নিচের দিকে তাকিয়ে চুলের কাঠি খুঁজছে, কিন্তু আশ্চর্যের বিষয় কাঠিটা কোথাও নেই। এইটুকু সময় কাঠিটা কি হাওয়া হয়ে গেল? পড়লে তো এখানেই পড়ার কথা, ভেবে পাচ্ছে না নিশা। ওকে কিছু খুঁজতে দেখে কাজলও ওর কাছে এলো। কিছু খুঁজছিস নিশা? এই সুযোগে নিশা আর সময় নষ্ট না করে হাতে থাকা হলুদ কাজলের পুরো মুখে লেপটে দিল। কাজল চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে, আর নিশা খিলখিল করে হাসছে। আফসার মুগ্ধ নয়নে নিশার দিকে তাকিয়ে আছে। হাসলে সত্যি কি কোনো মেয়ে মানুষকে
দেখতে এত সুন্দর লাগে নাকি শুধু তার বসন্ত কন্যাকেই লাগে। আফসারের চোখের পলক যেন পড়ছে না, মনে হচ্ছে কত জনম যেন সে তার বসন্ত কন্যাকে দেখেনি, তাই আজ মনের স্বাদ মিটিয়ে তাকে দেখছে। তার তৃষ্ণার্ত চোখ দুটো তৃষ্ণা নিবারণ করছে। আফসার আর নিশার বিষয়গুলো কেউ খেয়াল না করলেও একজনের চোখ এড়ায়নি, আর সেই হলো আয়না। সে সন্ধিহান দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তার ভাই কি হলো? তার প্রাণপ্রিয় বান্ধবী প্রেমে পড়েছে? বিশ্বাস হচ্ছে না তার ওই নিরামিষ ভাই নাকি প্রেমে পড়েছে। চোখ কি সে ভুলে দেখছে? না না, সন্দেহ নেই, এভাবে বসে থাকলে হবে না, এদের দুজনের ওপর নজরদারি বাড়াতে হবে, ব্যাপারটা বুঝতেই হবে তাকে। ইস, সত্যি সত্যি যদি তার ভাই তার প্রধান প্রাণপ্রিয় বান্ধবীর প্রেমে পড়ে, ভেবেই মনের মধ্যে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে সে। আফসারের মুগ্ধতার মধ্যে বক্সে বেজে উঠল, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, যদি তারে করো আদর, মন খুলে আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে, হয়ে হোক ঝড় বৃষ্টি, হয়ে হোক রোদ্দুর। আফসার চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে, কিসব গান ছেড়েছে। তার রাগ যেন তরতর করে বাড়ছে, তবুও নিজেকে যথাসম্ভব সংযত রাখার চেষ্টা করছে। সে মোটেই এখানে কোনো ঝামেলা করতে চাইছে না, এখানে সব ছেলে মেয়েরাই মজা করতে এসেছে। কিন্তু এসব কি ধরনের গান আর মজা বোধগম্য হচ্ছে না আফসারের। সে বরাবরই ভদ্র সুশীল মার্জিত ছেলে, এসব গান তার কর্ণকুহরের সবসময় যেন জ্বলন্ত লাভাজ ছেড়ে দেয়। না, গানটা বন্ধ হওয়ার কোনো নাম নিচ্ছে না। এবার আফসার হুঙ্কার দিয়ে উঠল, এসব কি ধরনের গান? কুত্তার চিচি, এসব গান কে ছেড়েছে বক্সে? কে ছেড়েছে তাকে? আমার সামনে নিয়ে এসো। আফসারের হুঙ্কারে সবাই চুপসে গেছে। রাকিব স্টেজের পিছনে লুকিয়ে পড়েছে। গানটা আসলে ও ছেড়েছিল, কিন্তু আফসারের হুঙ্কার শুনে অন্তরাত্মা কেঁপে উঠছে। ও আগেই শুনেছিল আয়নার ভাই ভীষণ রাগী, কিন্তু এত রাগী বুঝতে পারেনি। আফসারের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ রেগে আছে। এই মুহূর্তে রাকিবকে পেলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে, তাই ভয়ে আগে থেকে স্টেজের পেছনে লুকিয়ে পড়েছে। আসলে আফসার ভয়ঙ্কর রেগে গেছে। এইসব গান সে একদম শুনতে পারে না। এসব কি গান নাকি গানের নামে কানের দর্শন? নিশা তো রীতিমতো ভয়ে কাঁপছে। সে এমনিতেই আফসারকে ভীষণ ভয় পায়, তার উপর আফসারের এমন রূপ তার অন্তরাত্মা আরো কাঁপিয়ে দিচ্ছে। সবার রাগ ঢিলের মধ্যে বাড়িতে প্রবেশ করলো আনসার সাহেব। আফসার আয়নার বাবা। সে এতদিন ব্যবসার কাজে ঢাকার বাইরে ছিল, যদিও ব্যবসার কাজ সম্পূর্ণ আয়নাই সামলায়, কিন্তু আয়নের বিয়ে উপলক্ষে বেশ কিছুদিন ধরে ব্যবসাটা আনসার সাহেবই সামলাচ্ছেন। এই কারণেই হঠাৎ কিছুদিন আগে তাকে ঢাকার বাইরে যেতে হয়েছিল। তবে কথা ছিল গায়ে হলুদের আগেই চলে আসবে। যদিও একটু দেরি হয়েছে, তবে সে গায়ে হলুদের দিনই এসেছেন। বাবাকে দেখে রাগ একটু ঠান্ডা হয়েছে আফসারের। আনসার সাহেব আফসারের কাছাকাছি গিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে মাইসান, রেগ আসছে কেন? ও কিছু না বাবা, চলো রেস্ট নিবে, মাত্রই তো এসেছো, নিশ্চয়ই খুব ক্লান্ত। আর কথা না বাড়িয়ে আনসার সাহেবকে সাথে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল আফসার। তবে যাওয়ার আগে নিশার দিকে এক পলক তাকাতে ভুলল না সে। মেয়েটা তার ভয়ে কেমন কাঁপছে, না মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। একটু ধমকে এভাবে কাঁপাকাঁপি করলে কিভাবে চলবে? তাও এই ধমক তো তাকে দেওয়া হয় না, তবুও কেমন ঠকঠক করে কাঁপছে। এত ভীতু মেয়ে হলে ভবিষ্যতে ক্যাপ্টেন আফসারকে তাহমিদকে সামলাবে কি করে? শেষে কিনা এমন একটা ভীতু মেয়েকে মনে ধরলো ক্যাপ্টেন আফসারের। সবাই শুনলে হাসাহাসি করবে, তবুও তার যে এই মেয়েকেই চাই। আজ আয়ানের বিয়ে। গায়ে হলুদের অনুষ্ঠানটা বাড়িতে করা হলেও বিয়ের আয়োজনটা কমিউনিটি সেন্টারে করা হয়েছে। ছেলেরা সবাই আগে থেকে রেডি হয়ে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছে, আর মেয়েদের টিকিটটাও দেখা যাচ্ছে না। তারা সেই সকাল থেকে সাজতে বসেছে, আর এখন প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে, কিন্তু তাদের সাজ শেষ হচ্ছে না। এত সাজের কি আছে ভেবে পাচ্ছে না আফসার। সে তো 10 মিনিটে রেডি হয়ে গেছে। বারবার হাত গড়িতে সামনে দেখছে, তার বিরক্তিতে পুরো কোচকে এদিক ওদিক তাকাচ্ছে। তার বিরক্তিতে একরাশ মুগ্ধতা ছুঁয়ে দিতে হাজির হলো তার বসন্ত কন্যা। আজ সে লাল শাড়ি পরেছে, হাতে লাল কাচের চুড়ি, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক। নিশার ঠোঁটের দিকে তাকিয়েই ভয়ঙ্কর কিছু করার স্বাদ জাগছে আফসারের। নিজের মনের ভাবনায় নিজেই ঢোক গিলল সে। আজ চুল খোপা করে বেঁধে রেখেছে নিশা। আজ যেন ওই সাজের সাথে খোপাটাই বেশি মানিয়েছে। তবে কিছু একটার অভাবে বোধ করছে আফসার। হ্যাঁ, খোপায় একটা বেলির মালা ভীষণ বোধ করছে সে। একটা বেলি ফুলের মালা নিশার খোপায় গুজে দেওয়ার জন্য হাতটা বড্ড নিষ্পিস করছে আফসারের।
কিন্তু সে হঠাৎ গিয়ে নিশার খোপায় একটা বেলি ফুলের মালা কিভাবে গুজে দেবে আর বিষয়টা কিভাবেই বা নিশা নেবে, এসব ভাবনা চিন্তার মাঝেই হঠাৎ পাশ থেকে কেউ আফসারকে বলে উঠল। খুব সুন্দর লাগছে না ভাইয়া? আফসার আনমনেই বলে উঠল, একদম লাল পরীর মতো, তবে খোপায় একটা বেলির মালার বড্ড অভাব। আফসার কথাটা বলেই থতমত খেয়ে গেল। পাশ ফিরে দেখে আয়না ওর দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে। আয়না অবাক চোখেই প্রশ্ন আফসারকে করলো। ভাই তুমি প্রেমে পড়েছ? আফসার আমতা আমতা করে উত্তর দিল, কী সব বাজে কথা বলছিস? তোর মাথাটা কি একদম গেছে? এক প্রকার পালিয়ে গেল আফসার। আয়না হতবাক হয়ে আফসারের দিকে তাকিয়ে আছে। এই 20 বছরের জীবনে আফসারকে এই প্রথম আয়না এতটা অপ্রস্তুত হতে দেখেছে। এছাড়া আফসারকে গম্ভীর রাগচটাই দেখেছে সব সময়। না ওর বান্ধবীটাই পারবে ওর ভাইকে ঠিক করতে, নিরামিষ থেকে আমিষ বানাতে। যেভাবেই হোক আফসারের সাথে নিশা জুটিটা বেঁধে দিতেই হবে। হঠাৎ পাশ থেকে কারো কণ্ঠস্বর শুনে পাশ ফিরে তাকালো আয়না। হ্যাঁ ছেড়ি তুই যা, ভাবতেছ আমিও হেইডাই ভাবতেছি, ওই মাইয়াডাই পারবো আমার নাতিডাই ঠিক করতে। তা লেবু তুমি কি করতে চাচ্ছ? রেবেকা বানুকে আয়না ভালোবেসে লেবু ডাকে। আপাতত আমাগো কিছু করণ লাগবে না, দেখতে থাক কি হয়। চোখ মুখ কুচকে টকটকে লাল চোখ জোড়া নিয়ে আফসার এদিক ওদিক পায়চারি করছে। এই মুহূর্তে তার রাগের কারণ একটা ছেলে। সে নিশার জন্য একটা বেলির মালা কিনতে একটু বাইরে গিয়েছিল, এসে দেখে একটা ছেলে তার বসন্ত কন্যা আগে পিছে ঘুরছে। সেটা মেয়ে পক্ষের, তাই কিছু বলতেও পারছে না। কপালে 2 আঙুল দিয়ে ঘষে আফসার মনে মনে বলল, এখনই প্রেমই শুরু হলো না, এর মধ্যে শত্রুর আনাগোনা শুরু। ইচ্ছে তো করছে ঠাটিয়ে ছেলেটাকে 2 চড় মারতে, কিন্তু তাও পারছে না। নিজেকে নিজে সংযত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আফসার। আর নেশাকেও একা পাচ্ছে না। ওকে একা পেলে এই বেলির মালাটা দেবে কিভাবে? মিনিট 5 পর নিশা পা বাড়ালো ওয়াশরুমের উদ্দেশ্যে। একাই এসেছে। কাজল আর আয়নাকে সাথে আসতে বলতে চাইছিল, কিন্তু তারা সেলফি তোলায় খুবই ব্যস্ত, তাই তাদের বিরক্ত করেনি আর। গুনগুন করে গান গাইতে গাইতে নিশা ওয়াশরুমের দিকে যাচ্ছে। হঠাৎ এক গম্ভীর পুরুষালী কণ্ঠে থমকে দাঁড়ালো নিশা। আপনা আপনি ভ্রু কুচকে এলো তার। এই লোক এখানে কেন? একে দেখলে এমনি ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। ভয়ে নিশা আর পেছন ফিরে তাকালো না। যেদিকে তাকানো ছিল ওইদিকেই তাকিয়ে থমকে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড পর চুলে আলতোভাবে কারো স্পর্শে কেঁপে উঠল নিশা। তড়িৎ গতিতে পেছন ফিরে তাকানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। তার আগেই আফসার এক হাত দিয়ে শক্ত করে নিশার বাহু আটকে বলল, কাজটা শেষ তো করতে দাও, এত ছটফট করছো কেন? নিশার মাথায় সযত্নে বেলির মালাটা গুজে দিয়ে নিশার থেকে দূরে দাঁড়িয়ে বুকে হাত গুজে বলল, নাও পারফেক্ট। এতক্ষণ নিশা দম নিতে যেন ভুলে গিয়েছিল। আফসারকে এত কাছে অনুভব করে বুকের মধ্যে ঝ্রিম ঝ্রিম আওয়াজ হচ্ছিল। সারা শরীর কাঁপছিল, কিন্তু এই কাঁপাকাঁপি ভয়ের জন্য নয়, অন্যরকম এক অনুভূতি, অজানা এক অনুভূতি। নিশা যেন কথা বলতে ভুলে গেছে। সে অবাক চোখে আফসারের দিকে তাকিয়ে আছে। আফসারের ঠোঁটের কোণে লেগে আছে মিষ্টি একটা হাসি। নিশার চোখগুলো যেন অবাকে আরো বড় বড় হয়ে গেল। আফসার হাসছে, হোক সেটা মুচকি হাসি। এই প্রথম নিশা আফসারকে হাসতে দেখেছে। এই 1 সপ্তাহ এই বাড়িতে এসে আফসারকে সবসময় গম্ভীর ঢেকেছে। নিশা তো ভেবেছিল আফসার হাসতেই জানে না। নিশার ধারণাকে ভুল প্রমাণিত করে আফসার হাসছে। নিশার হাজার চিন্তা ভাবনার মধ্যেই আফসার যেভাবে এসেছিল সেভাবেই পা ফেলে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে আয়না আর কাজলের কাছে যেতেই ওরা নিশাকে চেপে ধরলো। ওই বেলি ফুলের মালা ওর মাথায় কোথা থেকে এলো? নিশা এখন কি বলবে? না না, আফসারের কথা এদের কিছুতেই বলা যাবে না, তাহলে এরা সারাদিন খেপাবে। তাই আমতা আমতা করে উত্তর দিল, সেন্টারের বাইরেই বিক্রি করছিল, দেখে ভালো লেগেছে, কিনে এনেছি। কাজল নিশার কথা শুনে বিশ্বাস করলেও আয়নার কেমন যেন সন্দেহ হচ্ছে না কথাটা। সে সন্দিহান দৃষ্টিতে কতক্ষণ আফসারের দিকে কতক্ষণ নিশার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা কেমন যেন খটকা লাগছে। সে ছেলেটা এখনো নিশার পেছনে পেছনে ঘুরঘুর করছে। যদিও নিশা পাত্তা দিচ্ছে না, তবুও সেটা পেছন ছাড়ছে না। আয়না কাজল ওরা যে যার মতো ব্যস্ত আছে। রাকিব একের পর এক মেয়েদের পেছন পেছন ঘুরছে, যেটা পটে যায়।
আর নিলয় খাওয়ার চিন্তায় আছে, কখন খাবার দেবে সেই আশা চাতক পাখির মতো বসে আছে। এই জগতের আর কোনো চিন্তা তার মাথা নেই। রেবেকা বানু এসে নাতনির পিঠে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। আয়না আউজ করে উঠে বলল, কি গো লেবু, মারলে কেন আমারে? তুই এই হানে কি করছো ছেড়ি? ওদিকে আমার নাত বউয়ের আরেকটা বেটা লইয়া জাহনে চিন্তা করতেছে, হেই খবর কি রাহজ? আয়না কপাল কুঁচকে বলল, মানে? ওইদিকে দেখ বলে আঙুল দিয়ে নিশার পিছনে ঘুরঘুর করা ছেলেটাকে দেখিয়ে দিল রেবাগা বানু। এই ছেলেকে এখন কি করা যায় লেবু? হন, আমি যা যা কইতেছি তাই কর। বলে আয়নার কানে কানে কিছু একটা বলে দিল রেবেকা বানু। তার কথা শুনে আয়নার ঠোঁটে ভেসে উঠল একটা শয়তানি হাসি। কিছুক্ষণ পর হেলতে দুলতে আয়না এগিয়ে গেল ওই ছেলেটার দিকে। নিজে ইচ্ছেকৃতভাবে ছেলেটার সাথে একটা ধাক্কা খেয়ে সরি সরি বলে চলে গেল। ছেলেটাও আর পাত্তা দিল না, এগিয়ে গেল সামনের দিকে। কিন্তু কয়েকটা পাড়া দিতেই থমকে গেল পা জোড়া। শুরু হলো নাচানাচি। কি হচ্ছে সারা শরীরে? এভাবে চুলকাচ্ছে কেন? না আর পারা যাচ্ছে না, শুরু হয়ে গেছে সারা শরীর চুলকানো। চুলকাতে চুলকাতে গায়ে পড়া নীল কোট রঙের কোটটা খুলে ফেলেছে। চারদিকের মানুষ হাসাহাসি করছে, কেমন ব্যাঙের মতো লাফাচ্ছে। কি করছে? একটা মেয়ের পেছনে ঘুরে যেন মান ইজ্জত এখন টানাটানি। কি লজ্জা কি না, কিন্তু না চুলকেও পারছে না, পুরো শরীর অসম্ভব চুলকাচ্ছে। শার্টের বাটন খোলা শুরু করতেই অন্য একটা ছেলে এসে ওকে ধরে নিয়ে চলে গেল। এদিকে আয়না আর রেবেকা বানু হেসে কুটি কুটি হচ্ছে। আফসার ভ্রু কুঁচকে ওদের দিকে তাকিয়ে আছে, আর ওর বুঝতে বাকি নেই যে এইখানে এদের কোনো কারসাজি আছে। হাজার হলো ক্যাপ্টেনের মস্তিষ্ক, কিন্তু ব্যাপারটায় সে বেশ খুশি হয়েছে। এতক্ষণ অনেক কষ্টে এই বজ্জা ছেলেকে নিশার আশেপাশে সহ্য করেছে সে। এখন সে ছেলের এই অবস্থায় সে কেমন অসুখ সুখ অনুভব করছে। অনুষ্ঠান শেষে বউ নিয়ে বাড়ি ফিরতে রাত প্রায় 10টা। সব নিয়ম কানুন শেষে আয়ান আর মিষ্টিকে, আয়ানের বউ, এখন বাসর ঘরে দেওয়া হবে। মিষ্টিকে অবশ্য আগেই বাসর ঘর ঢুকিয়ে দেওয়া হয়েছে, শুধু বাইরে আছে আয়ান, আর তার সামনে দাঁড়িয়ে আছে কিছু বিচ্ছুর দল। তার টাকা না পেলে কিছুতেই আজ বাসর ঘরে ঢুকতে দেবে না। আয়ান কাঁদো কাঁদো হয়ে বারবার ভাইকে দিয়ে তাকাচ্ছে। এরা 50,000 টাকা চাইছে, তাও ক্যাশ। আয়ান 10,000 টাকা দিবে এখন, বাকি টাকাটা পরে দিয়ে দিবে বলছে, কিন্তু এরা এখনই চায়। কোনো ধার বাকি চলবে না। আয়ানের অবস্থা এই মুহূর্তে নাজেহাল। সবাই মিলে চিল্লাচিল্লি শুরু করেছে। না, এখন পরিবেশ আফসারকে শান্ত করতে হবে। অবশেষে আর উপায় না পেয়ে আফসারকে দিল তার চিরচেনা এক আকাশ কাঁপানো ধমক। ধমক শুনেই সবাই চুপসে গেছে। আয়ানকে ছেড়ে সবাই পাশে দাঁড়ালো। আফসার আয়ানের দিকে তাকিয়ে বলল, তোর বউ রুমে তোর জন্য অপেক্ষা করছে, ভিতরে যা। আয়ান যেতে যেতে বাঁকা হেসে বলে গেল, এতক্ষণ 10,000 দেবো বলেছি, নিলি না, এখন 1 টাকাও ফেলি না। আফসারের উপর রাগে সবাই ফুঁসছে, কিন্তু মুখে কেউ কিছুই বলতে পারছে না। নিশা রাগে ফুঁসতে ফুঁসতে আয়ান্নাকে বলল, তোর বড় ভাই লজ্জা করে না? একে তো ওনার আগে ওনার ছোট ভাই বিয়ে করে বাসর করছে, তার উপর উনি ছোট ভাইয়ের বাসরে এসে আমাদের হক মারছে। কথাটা শেষ হতেই গলা খাকারির আওয়াজে পেছন ফিরল আয়ানা আর নিশা। পেছন ফিরতেই আটকে উঠল দুজনেই। এই লোক ওদের পেছনে এসে কখন দাঁড়ালো? ওর সব কথা কি শুনে নিয়েছে? আব তেরা ক্যা হোগা নিশা, তুই তো গেয়া। সব সময় কেন ও আমার সাথেই এমন হয় ভাবতে ভাবতে নিশা পা বাড়ালো এখান থেকে কেটে পড়ার উদ্দেশ্যে। এখানে থেকে ও কিছুতেই ওই আফসার নামক প্রাণীর রসানে পড়তে রাজি নয়, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। 2 পা পাড়াতেই শাড়ি কুচির সাথে পা জড়িয়ে ধপাস করে মুখ থুবড়ে নিচে পড়ে গেল নিশা। লজ্জার উপরে লজ্জা। এই লোকের সামনেই কি ওকে সব সময় আচার খেতে হয়? নিশার বুক ফেটে এখন কান্না আসছে, কিন্তু কান্না করাও যাবে না। আফসার এগিয়ে গিয়ে নিশার হাত ধরে তুলে দাঁড়ি করিয়ে একটু ফিসফিস করে বলল, তুমি যদি রাজি থাকো তাহলে বাসরটা এখনই করে ফেলতে পারি। একটু সময়ের জন্য নিশার মাথাটা হ্যাং হয়ে গেল। কি বলল আফসার? ও কি ভুল শুনেছে? এত লাগাম ছাড়া কথা, তাও ওকে আফসার বলছে না? না, ও নির্ঘাত ভুল কিছু শুনেছে। আর আফসার বড় রসকসীন মানুষ, তার পক্ষে এমন কথা বলা তো অসম্ভব। একটু পর আফসারের গম্ভীর কণ্ঠে নিশার ধ্যান ভাঙল। আফসার সকলকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, রাত অনেক হয়েছে,
সকলে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি যেন এখানে আর একজনকেও না দেখি। আফসারের কথা মতো মুহূর্তেই সবাই হাওয়া, শুধু দাঁড়িয়ে আছে নিশা একা। নিশাকে যেতে না দেখে আফসার ভ্রু কুঁচকে বলল, এখন তোমাকে কি আমার কোলে করে দিয়ে আসতে হবে? নিশা আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই, সবাই চলে গেছে। মুখ ঘুরিয়ে একবার আফসারের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে নিজেও দিল দৌড়। কাজল, রাকিব আর নিলয় আজ এখানেই থাকবে। রাত বেশি হয়ে যাওয়ায় ওরা আজ আর বাড়িতে যায়নি। দেখতে দেখতে কেটে গেল একটা সপ্তাহ। আয়নের বৌভাত শেষে নিশা নিজের বাড়ি ফিরে এসেছে। রেবেকা বানু তো কিছুতেই নিশাকে আসতে দেবে না, কিন্তু কোন অধিকারে তিনি নিশাকে আটকে রাখবে? হয়তো অধিকারের অভাবেই তিনি নিশাকে আটকে রাখতে পারেনি। আফসার সেও ছুটি শেষে চট্টগ্রাম ফিরে গেছে। তবে আশ্চর্যের বিষয় হলো যে আফসারের ভয়ে নিশা ওই বাড়ি থেকে বারবার চলে আসতে চেয়েছিল। সে আফসারের ধমকগুলি খুব মিস করছে। এ কয়েকদিনে মানুষটা থেকে প্রতি ক্ষণে ক্ষণে ধমক শোনা যেন নিশার অভ্যাসে পরিণত হয়েছিল। ফয়সালকে এখন আর নিশার তেমন মনে পড়ে না। এত সহজে তো তাকে ভুলে যাওয়ার কথা ছিল না নিশার। তবে কি সে শুধুই নিশার ভালো লাগা ছিল, ভালোবাসা নয়? যেটা নিশা ভালোবাসা ভেবে ভুল করেছিল, নাকি ফয়সালের থেকে পাওয়া অপমানগুলো ফয়সালের প্রতি নিশার ভালোবাসার মধ্যে দেয়াল তৈরি করেছে? রাত 1টা, নিশা আনমনি আকাশের দিকে তাকিয়েছিল। আকাশটা আজ বেশ অন্ধকার, কোথাও একটা তারা নেই। হয়তো আকাশের বুকে অমাবস্যা চলছে, নাকি আকাশটাও মন খারাপ আজকে। হঠাৎ নিশার মোবাইলটা প্রবল ঝংকারের সাথে বেজে উঠল। নিশা ভ্রু কুঁচকে মোবাইলটা হাতে নিল। অপরিচিত নাম্বার, এত রাতে আবার কে কল দিল? এসব ভাবতে ভাবতে রিসিভ বাটনে কল ক্লিক করে কানের কাছে নিয়ে গেল মোবাইলটা। ঘুমাওনি বসন্ত কন্যা? ওপাশ থেকে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে যেন থমকে গেল নিশা। হ্যাঁ, আফসারের কণ্ঠস্বর। কণ্ঠস্বরটা চিনতে একটু বেগ পেতে হলো না নিশার। কানের কাছ থেকে মোবাইলটা মুখের কাছে ধরে নাম্বারটা আবার একবার চেক করলো। লাস্ট 28 হরতাল, এই নাম্বার থেকেই তো আফসার একদিন কল করেছিল নিশাকে। নাম্বারটা সেভ করা হয়নি বলে প্রথমে চিনতে পারেনি। নিশার কাপা কাপা হাতে মোবাইলটা আবার নিজের কানের কাছে ধরলো। ওপাশ থেকে আবার ধ্বনিত হলো, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? এই 2 দিন ভালো ছিলাম না, এখন বেশ ভালো আছি। বুকের বাঁ পাশের যন্ত্রণাটা কিছুটা লাঘব হয়েছে। নিশা অস্থির হয়ে জিজ্ঞেস করলো, আপনার বুকে যন্ত্রণা করে বুঝি? কিসের যন্ত্রণা? ডক্টর দেখিয়েছেন? আফসারের ঠোঁটের কোণে সূক্ষ্ম এক টুকরো হাসি ফুটে উঠল। আমার যন্ত্রণাই বুঝি তোমার ভিতরে অস্থিরতার সৃষ্টি করেছে বসন্ত কন্যা? থতমত খেয়ে গেল নিশা। অস্থিরতা? হ্যাঁ, আফসারের জন্য ওর ভেতরে অস্থিরতা কাজ করছে, কিন্তু কেন এমন হচ্ছে? উত্তর নেই নিশার কাছে। আর আফসারি বা কি নামে ডাকলো ওকে? বসন্ত কন্যা, এই নামে ওকে কেন ডাকলো? আনমনে নিশা আওড়াতে লাগলো, বসন্ত কন্যা? তোমার সাথে আমার দেখা হয়েছিল কোনো এক বসন্তে। হলদে শাড়িতে আবৃত করেছিলে নিজেকে। হাঁটু পর্যন্ত ঢেউ খেলানো চুল আমার বুকে ঝড় তুলেছিল। তাই তোমার জন্য বসন্ত কন্যা নামের থেকে আর উত্তম নাম খুঁজে পেলাম না। হঠাৎই কেটে গেল কলটা। চট্টগ্রামে পাহাড়ে নেটওয়ার্ক শূন্যতায় আফসারের বুকেও যেন শূন্যতা সৃষ্টি করেছে। এতক্ষণ অনেক কষ্টে এখানে ওখানে হেঁটে হেঁটে একটু নেটওয়ার্ক পেয়ে কল করেছিল নিশাকে। হতভম্ব হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে নিশা। কি বললো আফসার? সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। আফসারের আজকের কণ্ঠ, ভাষা, সবকিছু যেন নিশার বুকে ঝড় তুলছে। ভিতরে ভিতরে অস্থির লাগছে খুব। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না। আজ বুঝি আর ঘুম হবে না। সারা রাত না ঘুমিয়ে ভোরের দিকেই একটু ঘুমিয়েছিল নিশা, তাও বুঝি কারোর সহ্য হলো না। নদী বেগম, নিশার মা, হাতে বেলুন নিয়ে নিশাকে ঘুম থেকে তুলতে লাগলেন। মা আর একটু ঘুমাই না, কাল সারা রাতে ঘুমাইনি একটু। তা ঘুমাবি কেন? সারা রাত ওই শয়তানের বাক্সে মুখ গুজে থাকলে ঘুমাবি কেন? সকাল 8টা বেজে গেছে, ওঠ। মা আর একটু। উঠবি নাকি? এই বেলনের বাড়ি তোর পিঠে মারবো। উঠছি বাবা, এই বাড়িতে একটু শান্তিতে ঘুমোতেও পারবো না। বলে উঠে ওয়াশরুমে ঢুকলো। বোনের অবস্থা দেখে ঠোঁট টিপে হাসছে রিশা। নিশার ছোট বোন, অবশ্য এটাও বাড়ির রোজকার রুটিন। রিশাকে হাসতে দেখেই তেতে উঠলো নদী বেগম। কি হলো? ওখানে বসে ভেটকাচ্ছিস কেন? তোর না 9টায় কোচিং আছে? যা রেডি হ।
মায়ের ঝাড়ি খেয়ে নিশাও দৌড় লাগালো। নিশা কলেজে এসেছে। কলেজে আসতেই দেখা ওর বন্ধু মহলের সাথে। অবশ্য কলেজে এরা সবসময় একসাথেই বসে, একসাথেই থাকে। কি রে, তোর হিটলার ভাই গেছে? আয়নাকে উদ্দেশ্য করে রাকিব বলল কথাটা। আয়না বলল, একদম আমার ভাইয়াকে হিটলার বলবি না। আর ভাইয়ার বউ বাতের পরের দিনে চলে গেছে। ইস, এইবার ভেবেছিলাম তোর ভাইকে কলিকাতা হারবালের ওষুধটা দিয়ে দেব, তার হলো না, আফসোস। তেতে উঠল আয়না, বলল, ওটা তোর বেশি প্রয়োজন, তুই খা। নিশা বিরক্তি নিয়ে বলল, থামবি তোরা? সামনে পরীক্ষা, সেই খেয়াল আছে? নিজের তর্জনী আঙুল নাকের ছিদ্রের মধ্যে চালাতে চালাতে বলল, সেই খেয়াল রেখে কি করব? এমনিও ফেল মা, অমনিও ফেল মারবো, এটা তো আগে থেকে জানা। কাজল নাক ছিটকে বলল, ইয়াক নিলয়, তুই আঙ্গুল দিয়ে নাক পরিষ্কার করছিস, ছি। নিলয় ভাবলেশীন ভাবে বলল, আমার আঙ্গুল দিয়ে আমি আমার নাক না যা খুশি পরিষ্কার করি, তোর কি? তুই নাক ছিটকাচ্ছিস কেন? কিন্তু তোর আঙ্গুলগুলো সুন্দর, অনায়াসেই আমার নাক পরিষ্কার করা যাবে। আমার আঙ্গুলগুলো একটু মোটা মোটা কিনা? দাঁড় দেবী একটু, প্রমিস, নাকটা পরিষ্কার করেই দিয়ে দেব। কাজল আগের তুলনায় দ্বিগুণ নাক ছিটকে বলল, ইয়াক, তুই আমার থেকে দূরে যা, আমার ধারে কাছে আসবি না। দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুদিন। আবারও বসন্ত এসে গেছে। এর মধ্যেই মাঝে মাঝে আফসারের সাথে তো কথা হয়েছে নিশার। আফসারের শান্ত ব্যবহারে আফসারের প্রতি নিশার ভয়টা আগের থেকে একটু একটু করে ভাঙতে শুরু করেছে। সেদিন শপিং মলের পর ফয়সালের সাথে আর দেখা হয়নি। রোজ কলেজ টিউশনি মিলিয়ে ভালোই যাচ্ছে দিনগুলো। রুমের ভেতরে বসে শপিং ব্যাগ কেটে ফুল বানাচ্ছিল নিশা। হঠাৎই কলিং বেল বেজে ওঠায় বেজায় বিরক্ত সে। তবু বিরক্তি নিয়ে দরজা খুলে একজন ডেলিভারি ম্যান। নিশা বলে কেউ আছে? জি, আমি নিশা। ম্যাম, আপনার নামে একটা পার্সেল আছে। কিন্তু আমি তো কোনো অর্ডার করিনি। তাহলে আমার নামে কে অর্ডার করলো? তা তো জানি না ম্যাম, তবে পার্সেলটা আপনার নামে এসেছে। নিশা মনের মধ্যে হাজারটা প্রশ্ন নিয়ে সব ফর্মালিটিস পূরণ করে পার্সেলটা নিয়ে ভেতরে চলে গেল। পার্সেলটা খুলতেই একটা হলদে শাড়ি বেরিয়ে এলো, কলাপাতা রঙের পাড়ের হলদে শাড়ি। কাল পহেলা ফাল্গুন, দেখেই বোঝা যাচ্ছে বসন্তের জন্য কেউ শাড়িটা পাঠিয়েছে। শাড়ির সাথে একটা চিরকুটও রয়েছে। নিশা চিরকুটটা খুলেই অবাক। বসন্ত কন্যা, তোমাকে দেখেছিলাম কোনো এক বসন্তে হলদে শাড়িতে, কালো আবার বসন্ত। আমি চাই তুমি আবার হলদে রঙে নিজেকে সাজিয়ে আমার সামনে আসো। এটাই আমার তরফ থেকে তোমাকে দেওয়া প্রথম উপহার, হলদে শাড়ি। শাড়ির সাথে আর কি কি লাগে সে সম্পর্কে ততটা জ্ঞান নেই আমার। সেলস গার্লটাকে বলেছিলাম, আপনি তো মেয়ে, শাড়ির সাথে আর যা যা লাগে সেটাই আমার বসন্ত কন্যার জন্য প্যাক করে দিন। তারপরে শুরু হয়ে গেল মেয়েটার উদ্ভট যত কথা। মেয়েটা আমার কাছে কী সব মাপটাপ জানতে চাইল। আমি বেশ লজ্জা আর অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম, তাই আর সেগুলো কিনতে পারিনি। তুমি একটু কষ্ট করে ওগুলো ম্যানেজ করে নিও। আর কাল প্লিজ এই শাড়িটা পরে এসো, আমি অপেক্ষা করব। আর অবশ্যই তোমার হাঁটু পর্যন্ত ঢেউ খেলানো চুলগুলো খোলা রাখবে। আমি জীবনে কখনো কাউকে অনুরোধ করিনি, এই প্রথম তোমাকে করলাম। প্লিজ কাল তুমি আমার দেওয়া শাড়িটাই পরে এসো। চিরকুটটা পরে হতভম্ব হয়ে বসে আছে নিশা। বসন্ত কোনা নামটা দেখে আর কোনো সন্দেহ নেই যে এই পার্সেলটা আফসার পাঠিয়েছে। কিন্তু সে কেন নিশার জন্য উপহার পাঠাবে তাও হলদে শাড়ি ভেবে পাচ্ছে না নিশা। লজ্জাও লাগছে খুব, কিন্তু লজ্জা থেকে অবাক বেশি। আর কি বললো কাল অপেক্ষা করবে, তবে কি সে বাড়িতে এসেছে? সেদিন আর কল করলো না আফসার। অনেক রাত পর্যন্ত বসেছিল নিশা আফসারের কলের অপেক্ষায়। নিজেও ভয় আফসারকে কল করতে পারেনি। কল দিলে যদি আবার রেগে যায়, ধমক দেয়। পরের দিন সকাল সকাল উঠে রেডি হয়ে বাইরে বের হলো নিশা। উত্তেজনায় তার সারা শরীর কাঁপছে। মনের মধ্যে কেমন একটা বিশ্বাস জন্মেছে আজ আফসার আসবে। ইস, কতদিন পর মানুষটাকে একটু দেখতে পাবে ভাবতে হৃদয় প্রফুল্ল হয়ে উঠছে। কিন্তু কেন এমন হচ্ছে? আফসার কি নিশার জীবনে বিশেষ কেউ? কিন্তু আফসারকে তো নিশা ভয় পায়, ভীষণ ভয় পায়। নিজের কাছে করা প্রশ্নের কোনো উত্তরই খুঁজে পায় না নিশা। অতঃপর একটা জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে গাড়ি নিল নিশা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে দেখা করবে নিশা আর ওর বন্ধু মহল। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছাতেই দূর থেকে দেখেই নিশার কাছে দৌড়ে এলো নিশার বন্ধু মহল। কি রে, হলদে শাড়িতে আজ তো তোকে পুরাই হলদে পরি লাগে রে। কাজলের কথা শেষেই আয়না বলল,
ওকে একটা কালা টিকা লাগিয়ে দেওয়া দরকার, কারণ নজর যেন না লাগে। নিলয় বলল। চিন্তা নেই, তোদের মতো পেতনির উপর কারুর নজর লাগবে না। কাজল রেগে বলল। কি বললি তুই? আমরা পেতনি? রাকিব বলল। ও তো ভালো বলেছে পেতনি। আমার কাছে তো মনে হয় ঠাকুমার জুলির সেই শেওড়া গাছের পেতনির মতো। ওরা যে যাই বলুক, নিশার সেদিকে কোনো খেয়াল নেই। তার চোখ দুটো খুঁজছে আফসারকে। তবে কি সে আজ আসেনি? কিন্তু সে তো বললো অপেক্ষা করবে। চারদিকে চোখ বোলাতে বোলাতে চোখ পড়লো একটু দূরেই একটা গাছের নিচে আফসার বসে আছে। ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আফসারকে দেখে নিশার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে তৃপ্তির হাসি। এদিকে নিশা যখন প্রথম এসে রিক্সা থেকে নেমেছিল, তখনই নিশার ওপর চোখ আটকে গিয়েছিল আফসারের। কতদিন পর তার বসন্ত কন্যাকে দেখছে, তাও সে প্রথম দিনের মতোই হলদে শাড়ি আর খোলা চুলে। মুহূর্তেই যেন আফসার থমকে গিয়েছিল, ভেসে গিয়েছিল মুগ্ধতার সাগরে। পা দুটো ওখানেই আটকে গিয়েছিল। তাই আয়নাদের সাথে নিশার সামনে আসেনি। আফসার আজ আয়নার সাথে এসেছে। আয়নার মোটেই ইচ্ছে ছিল না আফসারকে নিয়ে আসার। সে আসলে একটু মজা করতে পারবে না বন্ধুদের সাথে। কিন্তু আফসার সেই গগন কাঁপানো ধমকে ভয়ে কিছু বলতে পারেনি। অগত্যা আফসারকে নিয়েই আসতে হয়েছে। এবার অবশ্য আফসার একা আসেনি, সাথে আফসারের এক বন্ধু কেউ নিয়ে এসেছে। তার নাম শাহরিয়ার মাহমুদ। আফসারের সাথেই নাকি আর্মিতে আছে, আর তবে আফসারের চেয়ে একটু নিচে পোস্টে। সেটা ভদ্র সুশীল মার্জিত। এক দেখাতে কাজল আবার এই ছেলের উপর ক্রাশ খেয়ে বসে আছে। নিশা আর ওর বন্ধুরা এখানে সেখানে ঘুরছে। আজ পুরো ঢাকা মেতে উঠেছে বসন্ত উৎসবে। আফসারও ওদের সাথেই ঘুরছে, তবে তার চোখ শুধু একজনের উপরই। নিশার কম যায় না, সেও আর চোখে আফসারকে দেখে চলেছে। আফসার আজ গায়ে একটা কলা পাতা রঙের পাঞ্জাবি জড়িয়েছে। দেখে বোঝাই যাচ্ছে নিশার সাথে মিলিয়ে পাঞ্জাবিটা পরেছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, আজ আফসার কাউকে ধমক দিচ্ছে না, একদম শান্ত হয়ে ওদের সাথে সাথে ঘুরছে। আফসারকে দেখে আজ এটাও মনে হচ্ছে না সে ওদের থেকে বেশ বড়। ওদের মতো অতিরিক্ত কথা ঝগড়া না বললেও ওদের কথায় হু হা করছে। আয়নার তো মাঝে মাঝে সন্দেহ হচ্ছে ওর ভাইকে ভূতে প্রেতে ধরেছে নাকি। বারবার নিশার দিকে তাকিয়ে দেখছে, সেও ওর ভাইয়ের দিকে আর চোখে দেখছে। তবে কি তাদের প্রেম হয়েছে বা হবে? আয়নার ঠোঁটে প্রশস্ত করে হাসি ফুটে উঠল। একটা ফুলের দোকানে ফুল আর মাথা ক্রাউন কিনছিল নিশা, আর তার বন্ধু মহল পাশে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আফসার আর শাহরিয়ার। দোকানটির পাশ থেকে বন্ধুদের সাথে হেঁটে যাচ্ছিল ফয়সাল। হঠাৎ তার চোখ দুটো আটকে গেল কোন এক হলদে শাড়ি পরিহিত রমণীর দিকে। সে মাথায় একটা ফুলের ক্রাউন দিয়ে খিলখিল করে হাসছে। এক ফালি রোদের আলো এসে তার শ্যামলা মুখখানায় যেন সৌন্দর্যের অন্য মাত্রা যোগ করেছে। ফয়সাল এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, ফয়সাল নিশার দিকেই তাকিয়ে আছে। এভাবে নিশাকে আগে কখনো দেখা হয়নি তার। এই প্রথম ওকে শাড়ি পরিহিত অবস্থায় দেখেছে ফয়সাল। শাড়ি পরলে নিশাকে যে এতটা অপূর্ব লাগে জানা ছিল না তার। লাফিয়ে লাফিয়ে যেন ফয়সালের হার্টবিট বেড়ে চলেছে। সে এগিয়ে গেল নিশার দিকে। নিশা। চেনা পরিচিত কণ্ঠস্বর শুনে পাশ ফিরে তাকালো নিশা। ফয়সালকে দেখে মুখের হাসি উবে গিয়ে সেখানে জায়গা করে নিল মলিনতা। দৃষ্টি এড়ায়নি আফসারের। ফয়সালকে দেখলেই যে নিশার সব অপমানের কথা মনে পড়ে যায়, বিশেষ করে ওর মাকে নিয়ে বলা কটু কথাগুলো। পৃথিবীর কোনো সন্তানই তার মায়ের অপমান সহ্য করতে পারে না। নিশা ছোট করে জবাব দিল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? অনেকদিন পর দেখা। জি, বাড়ির সবাই কেমন আছে? আছে ভালোই। হলদে শাড়িতে তো তোকে চমৎকার লাগছে। ধন্যবাদ। তীক্ষ্ণ দৃষ্টিতে নিশা আর ফয়সালের দিকে তাকিয়ে আছে দুই ভাই বোন আয়না আর আফসার। আয়না সে যেন আফসারের থেকেও বেশি জেলাস। মনের মধ্যে তার যেন ক্রোধের অগ্নিশিখা জ্বলছে। তার ভাইয়ের প্রেম হলো না, আর তার আগে শত্রুরা হানা দিচ্ছে। নিশাকে চমৎকার লাগছে কিনা তা এই উগান্ডার প্রাণীর কাছে কে জানতে চেয়েছে। আউগারি পটকামি। অতিরিক্ত চালাকিকে বরিশালের ভাষায় বলা হয় আউগারি পটকামি। মনের মধ্যে ক্রোধের দাবানল দিয়েই নিশাকে জিজ্ঞেস করলো, কে রে ছেলেটা? নিশা স্বাভাবিকভাবেই উত্তর দিল, ভাই। ভাই পরিচয়টা যেন পছন্দ হলো না ফয়সালের। সোজা গিয়ে ওর বুকে বিঁধল। ও তো আর নিশার মায়ের পেটের ভাই না। ফয়সাল পট করেই উত্তর দিল, আপন ভাই না, মামাতো ভাই। আয়না তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ফয়সালের দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে আফসারের সাথে মিলিয়ে দেখছে।
ফয়সাল বেশ ফর্সা, কিন্তু আফসারের গায়ের রংটা একটু চাপা, যদিও আগে এতটা চাপা ছিল না। আর্মিতে যুক্ত হবার পর অতিরিক্ত শ্রম রোদে পুড়ে গায়ের রংটা একটু চেপে গেছে। ফয়সাল বেশ স্টাইলিশ, সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া, সেখানে আফসার সাদাসিধে লম্বা, দুইজনই সেমই। সেটাকে সম্পূর্ণ পর্যবেক্ষণ করতে মাথার দিকে তাকাতেই আটকে উঠলো আয়না। ও আগে থেকে জানে নিশার ছেলেদের চুলের প্রতি আলাদা একটা ভালো লাগা আছে। এই ছেলের চুলগুলো তো একদম নিশার পছন্দের মতো, আর আফসারের চুলগুলো একদম জিরো সাইজ। এখন কি হবে? এর মধ্যে হঠাৎ আফসার বলে উঠল, এখন তাহলে যাওয়া যাক। আফসারকে দেখে ভ্রু কুঁচকে এলো ফয়সালের। চোখ দুটো ছোট ছোট করে জিজ্ঞেস করলো, আপনি সেই লোকটা না যাকে শপিং মলে নিশার সাথে দেখেছিলাম? আফসার ছোট করে জবাব দিল। ফয়সাল বলল, তুমি কি নিশার ফ্রেন্ড? দেখতে তো ওদের থেকে বয়স্ক লাগছে। আফসার ভাবলেশীন ভাবে জবাব দিল, প্রথমত তুমি নয়, আপনি বলো। আমি তোমাদের থেকে কমপক্ষে 10 বছরের বড়, যদিও আমাকে দেখতে ততটা বয়স্ক মনে হয় না, এখনো তোমাদের থেকে ইয়ং লাগে। আফসারের কথা শুনে নিশার পেট ফেটে হাসি আসছে, কিন্তু ভয়ে হাসতেও পারছে না। এই লোক বলে কি না ওদের থেকে ইয়ং লাগছে। লাগুক ইয়ং, তাই বলে কি বয়স থেমে আছে? বয়স তো সেই ড্যামনা বুড়ো। ওরা কেবল 20-এ পা রেখেছে, আর সেখানে আফসারের বয়স 30-এর কোঠায়। নিশার কাছেই আফসার নামক বান্দাকে আগে বয়স্ক না লাগলেও এখন লাগছে। আয়না মুখ টিপে হাসছে। ও ঠিক বুঝতে পারছে আফসার জেলাসিতে এসব কথা বলছে, না হয় ও কখনো এসব কথা বলার লোক নয়। এবার নিশা মুখ খুললো, বলল, আমরা এখন আসি ভাইয়া, বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়েছিলাম তো, তাই আর কি। ফয়সাল অবাক হয়ে বলল, তোদের থেকে 10 বছরের বড় এই লোকও কি তোদের বন্ধু? নিশা বলল, না, ও আয়নার ভাই। ফয়সাল বলল, ওহ, উনি তাহলে তোর বান্ধবীর ভাই? কথাটা শুনেই আফসারের চোয়াল শক্ত হয়ে এলো। বান্ধবীর ভাই হোক, না গিয়ে ওর বয়ফ্রেন্ড হোক, তোর বাপের কি? আফসার এখান থেকে যাওয়ার জন্য তাড়া দিতে শুরু করলো। হঠাৎ মাঝখান থেকে ফয়সাল বলে উঠল, ইউ ডোন্ট মাইন্ড আমি তোমাদের সাথে জয়েন করতে পারি? আফসারের এখান থেকে ইচ্ছে করছে চিল্লিয়ে বলতে, অবশ্যই মাইন্ড করব। তোর মতিগতি আমার ভালো ঠেকছে না। তুই আমার প্রেমটা হওয়ার আগে আমার প্রেমের দিকে কুনজর দিচ্ছিস। ইচ্ছে তো করছে তোকে মেরে এখনই ভর্তা বানাতে, কিন্তু তাও পারছি না। মনে মনে আফসারের অনেক কিছুই করতে ইচ্ছে করছে। সামনাসামনি সে একদম গম্ভীরতা পালন করছে। ভিতরে ভিতরে যে তার কতটা বাচ্চামো লুকিয়ে আছে তা একমাত্র সে ছাড়া আর কেউ জানে না। সবার মুখের দিকে একবার তাকিয়ে নিশা একটা মেকি হাসি দিয়ে বলল, না না না, কি সমস্যা, আসুন আমাদের সাথে। আয়না কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। ভেতর ভেতরে শুধু রাগে ফুঁসছে। না, এই ব্যাটার একটা ব্যবস্থা করতে হবে। এভাবে চলতে দেওয়া যাবে না। নিশাকে যেভাবেই হোক ওর ভাইয়ের বউ করে বাড়িতে তুলতে হবে। লোকচক্ষুর আড়ালে 5টা সেন্টার ফুড কিনে মুখে দিয়ে চিবাতে শুরু করলো আয়না। ঘোরাঘুরি শেষ করলো প্রায় সন্ধ্যার দিকে। এর মধ্যে ফসল একবারও নিশার আশেপাশে ঘেঁষতে পারেনি। ঘেঁষতে চায়নি বলে ভুল হবে, ঘেঁষতে চেয়েছে খুব, কিন্তু আফসার আর আয়নার জন্য পারেনি। যখন নিশার সাথে একটু কথা বলতে গিয়েছে, তখনই কোথা থেকে আয়না এসে নিশাকে টেনে টুনে অন্য পাশে নিয়ে গেছে। না হয় আফসার এসে গম্ভীর কণ্ঠে ধমক দেওয়া শুরু করেছে। আজ এই একদিনই ফয়সালও বেশ আফসারের ধমকের সাথে পরিচিত হয়ে গেছে। আফসারের প্রতিটা ধমকে কেঁপে উঠেছে ফয়সাল। তবে ঘোরাঘুরি শেষে ফয়সাল যখন চলে যাবে, তখন আয়না এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছে। ফয়সালের চুলের মধ্যে চিবানো মুখের সেন্টার ফোর্ডগুলো সযত্নে লাগিয়ে দিয়েছে। না থাকবে চুল, আর না থাকবে চুল নিয়ে ভয়। বাড়িতে গিয়ে আজ ফয়সালের এত সুন্দর চুলগুলো কাটতে হবে ভেবেই মনে মনে শয়তানি হাসি দিচ্ছে আয়না। ফয়সাল যাওয়ার আগে নিশাকে একবার বলেছিল বাড়িতে পৌঁছে দেওয়ার কথা, কিন্তু আয়না নিশাকে টেনে টুনে রেখে দিয়েছে। আজ নিশাকে আয়নার বাড়িতেই থাকতে হবে। কাজলও থাকবে। 3 বান্ধবী আজ আড্ডা দেবে। তবে ফয়সালের আচরণ আজ বেশ অবাক হচ্ছে নিশা। যে ছেলে নিশাকে অপমান করা ছাড়া কখনো কথা বলে না, সে ছেলে আজ ওকে একবারও অপমান করেনি, উল্টো বাড়ি পৌঁছে দেওয়ার কথাও বলছে। ভূতে টুতে ধরেনি তো আবার ফয়সালকে, কে জানে। রুমের মধ্যে জামা কাপড় চেঞ্জ করছিল আফসার। হঠাৎ দরজায় কারো শব্দ পেয়ে জিজ্ঞেস করলো, কে? দরজার ওপাশ থেকে আয়না বলল, আমি। ভাইয়া আসবো? আফসার কেবলই গায়ের পাঞ্জাবিটা ধরেছিল খুলবে, পাঞ্জাবিটা আবার আগের মতোই গায়ে জড়িয়ে বলল, আয়। আয়না গুটি গুটি পায়ে রুমে ঢুকে আফসারের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, নে এটা ধর। আফসার ভ্রু কুঁচকে প্যাকেটের দিকে তাকিয়ে বলল, কি এটা? আয়না বলল, ডিউ ডিউ। আফসার বলল, ডিউ কি?
আয়না বিরক্তি নিয়ে বলল, ডিউ চিনিস না? এটা ফর্সা হওয়ার ক্রিম, এটা মেখে তুই ফর্সা হবি। আফসার রেগে একটা ধমক দিয়ে বলল, মজা করছিস আমার সাথে? এইসব ছাইপাশ মেখে ফর্সা হব আমি? আয়না ছো মেরে আফসারের হাত থেকে প্যাকেটটা নিয়ে আফসারকে বলল, ঠিক আছে, এই ক্রিম দিতে হবে না তোকে। দেখেছিস নিজের চেহারার দিকে তাকিয়ে? নিশার ওই মামাতো বাইর থেকে কত কালো তুই। এরপর নিশা যখন তোকে ছেড়ে ওই ছেলেটাকে পছন্দ করবে, তখন এই আমার কথা মনে করবি। আফসোস করবি কেন শুনলি না আমার কথা। আফসার বলল, শোন, যে আমাকে পছন্দ করে সে আমাকে এমনি পছন্দ করবে, তার জন্য আমাকে ফর্সা হওয়ার ক্রিম মেখে ফর্সা হতে হবে না। আয়না একটা ভেঙচি কেটে চলে যেতে নিলে আফসার পিছু ডাকলো ওকে। আমতা আমতা করে ছোট করে বলল, ক্রিমটা রেখে যা। আয়না খুশি মনে ক্রিমটা রেখে নাচতে নাচতে চলে গেল। আয়না যেতেই দরজা আটকে ড্রেসিং টেবিলের সামনে বসলো আফসার। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো নিজেকে। সত্যিই ও অনেক কালো হয়ে গেছে। ছাদের এক কোণে দাঁড়িয়েই কেবলই একটা সিগারেট ধরিয়েছিল শাহরিয়ার। সিগারেট একদম সহ্য করতে পারে না আফসার। ওর আন্ডারে যারা কাজ করে, যারা আছে, তাদের সকলে কঠোরভাবে সিগারেট খাওয়া নিষেধ। তারপর যদি ওর কথা অমান্য করে খায় তাহলেই তার জন্য কঠিন শাস্তি। কিন্তু এখন তো ওরা ছুটিতে, এখন হয়তো সিগারেট খেলেও সমস্যা নেই। তার ছাদে এসে একটা সিগারেট ধরিয়ে মনের সুখে একটা টান দিয়েছিল। কিন্তু ওর এই সুখ বুঝি কারো সহ্য হলো না। ওর পেছন থেকে আফসার গম্ভীর কণ্ঠে বলল, সিগারেট খাচ্ছ শাহরিয়ার? আটকে উঠল শাহরিয়ার। ভয় সিগারেটটা মুখ থেকে নিচে পড়ে গেল। পেছন ফিরে দেখে আফসার রক্তচক্ষু নিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। ওর কপালে যে আজ শনি আছে বুঝতে বাকি নেই শাহরিয়ারের। হাত পা কাঁপছে, বারবার নিচের দিকে তাকিয়ে দেখছে ছাদ থেকে মাটির দূরত্বটা কতটুকু। এখান থেকে আফসার যদি ওকে ফেলে দেয় তাহলে কি ওর বেঁচে থাকার সম্ভাবনা আছে? না, এখান থেকে ফেলে দিলে সোজা উপরে। কোনো রকম ভয়ে একটা ঢোক গিলে মিনমিনিয়ে বলল, সরি স্যার, আর হবে না। আর কোনো দিন সিগারেট খাবো না, সিগারেট ছুঁয়েও দেখবো না। গড প্রমিস স্যার, প্লিজ আমাকে ছাদ থেকে ফেলে দিবেন না। আফসার শান্ত দৃষ্টিতে শাহরিয়ারের দিকে তাকিয়ে আছে। এই শান্ত দৃষ্টি যেন শাহরিয়ারের হার্ট অ্যাটাকে করিয়ে দিতে সক্ষম। কিছুক্ষণ চুপ থেকে আফসার গম্ভীর কণ্ঠে বলল, প্যান্ট শার্ট খুলে হাফ প্যান্ট পরে এই মুহূর্তে এই ছাদে 100 চক্কর দিবে। মোটেও বিচলিত হলো না শাহরিয়ার। এই যেন ওর কাছে নিত্যদিনের ব্যাপার। তবুও মিনমিনিয়ে গলায় একবার আফসারকে বলল, 500 চক্কর দিলে হয় না স্যার। আফসার গম্ভীর কণ্ঠে বলল, আমি আর কোনো কথা শুনতে চাই না শাহরিয়ার। যদি ছাদ থেকে পড়ে নিজের অকাল মৃত্যু না চাও তাহলে এই মুহূর্তে দৌড় শুরু করো। শাহরিয়ার আর কথা না বাড়িয়ে শার্ট প্যান্ট খুলেই দৌড় শুরু করলো। রাত 1টা। রুমে বসে গল্প করছিল নিশা, কাজল আর আয়না। লাইট জ্বলতে দেখলে আফসার বুঝে যাবে ওরা কেউ ঘুমায়নি। তার রুমের লাইট অফ করে অন্ধকারে আড্ডা দিচ্ছিল। হঠাৎ ছাদ থেকে ধূপধাপ শব্দ আসে। ভূত বলে চিৎকার দিয়ে কাজল নিশার কোলে উঠে বসলো। নিশা আর আয়না খেয়াল করে এত রাতে ছাদে ধূপধাপ শব্দ শুনে চিৎকার করে একে অপরকে জড়িয়ে ধরলো। ভূতে ওদের 3 বান্ধবীর বড্ড ভয়। আর এত রাতে কারো ছাদে যাওয়ার কথাও না। আফসারের আদেশে সবাই এখন গভীর ঘুমে মগ্ন। রুমে বসে 3 বান্ধবী ভূতের ভয়ে ঠকঠক করে কাঁপছিল। মিনিট 5 পর নিশা বলে উঠল, এই কাজল আয়না আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে বিশাল সুযোগ। কাজল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কিসের সুযোগ? নিশা বলল, শোন, আমরা সবাই শুনেছি ভূত আছে। আমরা কখনো কি নিজের চোখে ভূত দেখেছি? দেখিনি তো। এখন ভূত নিজে হেঁটে হেঁটে আমাদের কাছে চলে এসেছে। চল ভূত ধরি। আমরাই বোধহয় পৃথিবীর প্রথম নারী হব যারা এত সাহসিকতার সাথে ভূত ধরেছে। দেখবি কাল পত্রিকায় বড় বড় করে আমাদের নামে শিরোনাম বের হবে, 3 সাহসী নারীর ভূত ধরার গল্প। আয়না উঠে দাঁড়ালো, বুক ফুলিয়ে বলল, চল, আজ প্রমাণ করেই দিব আমরা নারী, আমরা সবই পারি। কাজল ভূতের ভয়ে এখনো ঠকঠক করে কাঁপছে। কোনো মতে ঢোক গিলে বলল, না না, আমি যাব না, তোরা যা। ভূতে আমার ভীষণ ভয় লাগে। নিশা রেগে গিয়ে বলল, থাক তুই, গেলাম আমরা। তুই কাল পত্রিকার শিরোনাম থেকে বাদ পড়লি, তাহলে সারা জীবন ভিতর টিমেই থেকে গেলি, আর সাহসী হতে পারলি না। বলে নিশা আর আয়না রুম থেকে বের হলো। অগত্যা কাজলকে ওদের পিছু পিছু যেতে হলো। ওর মনে রুমে একা থাকতেও ভয় লাগছে। তার থেকে নিশা আর আয়নার সাথে গিয়ে সাহসিকতার পরিচয় দিক। ওর নামও পত্রিকার শিরোনামে উঠুক।
কতদিনের স্বপ্ন ওর। সামনে নিশা, মাঝখানে কাজল আর তার পেছনে আয়না। কাজল দুজনের মাঝখানে এসেছে। ওর ধারণা ভূত যদি সামনে থেকে আসে তাহলে প্রথম নিশাকে ধরবে, আর পেছন থেকে আসলে আয়নাকে ধরবে, আর এই সুযোগে ও মাঝখান থেকে পালাবে। ছাদের দিকে তিনজন যত এগোচ্ছে ধূপধাপ আওয়াজ তত বাড়ছে। আলতোভাবে নিশা ছাদের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। অন্ধকারে তেমন কিছুই দেখা যাচ্ছে না, শুধু ধূপধাপ আওয়াজ হচ্ছে। মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে সামনের দিকে একটু এগিয়ে গেল। কাজল আর আয়না মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে ভয়ে ছাদের দরজার সামনেই দাঁড়িয়ে আছে। নিশা ওদের দিকে তাকিয়ে চোখ দিয়ে একবার শাসালো যে কাল সাংবাদিকদের সব বলে দিবে। ও একাই সাহসিকতার পুরস্কার নেবে। নিশা একটু এগিয়ে যেতেই আচমকা কেউ একজন কাজল আর আয়নার সামনে এসে দাঁড়ালো। কাজল চিৎকার করে নিজের তালমাতাল সামলাতে না পেরে ধপ করে বসে পড়লো, কিন্তু ধপ করে বসে পড়ার সময় নিজেকে সামলাতে সে ধরেছিল সামনের ব্যক্তির বস্ত্র, কিন্তু ব্যক্তিটির গায়ে আর কিছু না থাকায় হাতটা প্যান্টটাই আঁকড়ে ধরেছিল। ফলস্বরূপ সামনের ব্যক্তির প্যান্টটাও খুলে নিচে এসেছে। আয়নার হাতের মোবাইলের ফ্ল্যাশটাও তখনও জ্বালানো ছিল। সামনের দৃশ্য দেখে সাথে সাথে জ্ঞান হারালো আয়না। বেচারি ভূত ধরতে এসে কি দেখে ফেললো। এত বড় শখ নিজেকে আর সামলাতে না পেরে জ্ঞান হারালো। আয়না আর কাজলের চিৎকার শুনে নিশা তাকাতেই আফসার এসে দ্রুত চোখ চেপে ধরলো নিশার। নিশা চোখের সামনে থেকে আফসারের হাতটায় এত সরানোর চেষ্টা করছে, কিন্তু সে আরও শক্ত করে চেপে রয়েছে। নিশার চোখ থেকে হাত সরানোর তোড়জোড় দেখে অতঃপর গম্ভীর কণ্ঠে আফসার বলল, তোমার শুধু আমারটা দেখার অধিকার আছে আর কারোরটা না, তাও বিয়ের পর। সবকিছু যেন নিশার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি দেখার কথা বলছে আফসার? কাজল এখনো ভ্যাবলার মতো তাকিয়ে আছে। শাহরিয়ার ভ্রু কুঁচকে কাজলের দিকে তাকিয়ে বলল, দেখা শেষ, তাহলে প্যান্টটা ছাড়ো। আর কত দেখবে? শাহরিয়ার কথায় কাজল থতমত খেয়ে প্যান্টটা ছেড়ে দিল। শাহরিয়ার প্যান্টটা টেনে পরেই খপ করে কাজলের হাতটা ধরলো। হতভম্ব হয়ে গেল কাজল। শাহরিয়ার কাছ থেকে হাত ছোটানোর জন্য মোচড়ামোচড়ি শুরু করলো। শাহরিয়ার দাঁতে দাঁত চেপে বলল, আমার সবচেয়ে মূল্যবান জিনিস দেখে নিয়েছো, তাও আবার ফ্যাল করে। এতক্ষণ ধরে এখন কোথায় যাচ্ছ? কাজল বোকা বোকা হাসি দিয়ে বলল, সরি, ভুলবশত দেখে নিয়েছি। শাহরিয়ার বলল, তা বলে তো এখন আর হবে না চেন্দু, আমাকে বিয়ে করতে হবে। আমার সব যখন দেখেই নিয়েছো, এখন আমার বউ হতে হবে। কাজল ফ্যাল করে শাহরিয়ারের দিকে তাকিয়ে আছে। একে তো ভূত ধরতে এসে ভূতে বাপকে দেখে নিয়েছে, তার উপর এখন এই আজগুবি কথা সব কাজলের মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথাটা হ্যাং হয়ে আছে ওর। কথা বলতে চেয়েও পারছে না, অতিরিক্ত শখে কথা বলতে ভুলে গেছে। মাথাটা জিম ধরে আছে। নিশাও ফ্যাল করে ওদের দিকে তাকিয়ে আছে। কি দেখার কথা বলছে ওরা? সকাল সকাল উঠে নিশা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছে। আজ আর কলেজে যাবে না। গতকাল হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছে। আফসার সকাল সকাল উঠে যে জগিংয়ে বেরিয়েছিল, নিশা বের হওয়ার সময় আসেনি, তাই যাওয়ার সময় নিশার সাথে আর দেখা হয়নি। আফসার ওর নিশা আর অপেক্ষা করেনি। এরপর বের হলে নির্ঘাত জ্যামে পড়তে হবে। কাজলও নিশার সাথেই বেরিয়েছে। সে এখন ভুলেও আর শাহরিয়ারের সামনে পড়তে চায় না। কাল রাতের ঘটনা মনে পড়লে গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। শাহরিয়ার কথা মনে পড়তেই লজ্জা অস্বস্তি ঘিরে ধরে কাজলকে। এই বাড়ি থেকে যেতে পারলেই এখন বাঁচা যায়। খাবার টেবিলে বসে আছে সবাই। নিশাকে না দেখে ভ্রু কুঁচকে এলো আফসারের। থমথমে গলায় আয়নাকে প্রশ্ন করলো, নিশা কোথায়? আয়না খেতে খেতে উত্তর দিল, একটু আগেই চলে গেছে ও, এখনো মনে হয় বেশি দূরে যেতে পারেনি। নিশা চলে গেছে শুনে রাগে জোয়ার শক্ত হয়ে এলো আফসারের। মেয়েটা ওকে না বলেই চলে গেল। বড্ড সাহস বেড়েছে মেয়েটার। ওর ধমকে কি এখন আর ভয় পায় না মেয়েটা? খাবার রেখে উঠে গেল আফসার। পেছন থেকে আবিদা বেগম বললেন, না খেয়ে কোথায় যাচ্ছিস তুই? আফসার গম্ভীর কণ্ঠে উত্তর দিল, বাইরে খেয়ে নেব বলেই হন করে চলে গেল। আফসার চলে যেতেই রেবেকা বানু আয়নাকে বলল, কি বুঝলা নাতনি? আয়না খুশিতে গদগদ হয়ে বলল, প্ল্যান সাকসেসফুল লেবু। বাড়ি থেকে বের হতেই আফসার কল লাগালো নিশাকে। মোবাইল স্ক্রিনে ধমকরাজ নাম দেখে ভ্রু কুঁচকে এলো নিশার। কিছু না ভেবেই কলটা রিসিভ করলো। কল রিসিভ করতে দেরি হলো না, আবার তার বিখ্যাত ধমক শুনতে হয়। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো আফসারের নোবেলপ্রাপ্ত ধমক। নিশা চোখ মুখ খিচে কান থেকে মোবাইলটা দূরে সরালো। এই লোক তো মোবাইলেই নিশার কানের ইন্নালিল্লাহ পড়াবে। এই মেয়ে, কোথায় তুমি? কার কাছে বলে তুমি বাড়ির বাইরে পা রেখেছো?
নিশা জিহ্বা দিয়ে নিজের শুষ্ক ঠোঁট ভিজিয়ে নিল। আফসারের ধমক শুনে কলিজা থেকে ঠোঁট সব শুকিয়ে গিয়েছিল। তারপর আমতা আমতা করে বলল, এই তো একটু আগেই বেরিয়েছি, আপনি তখন বাড়িতে ছিলেন না তো, তাই বলতে পারিনি। আফসার আবার ধমক দিয়ে বলল, এত কথা জানতে চেয়েছি তোমার কাছে, কোথায় তুমি সেটা বলো। নিশা ঢোক গেলে উত্তর দিল, আপনার বাড়ি থেকে 10 মিনিট দূরে ওই লেকটার পাশে। আফসার বলল, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো আমি না আসা পর্যন্ত। ওখান থেকে একবার সামনে বাড়ালে পা দুটো কেটে দেব। বলেই ঠাস করে কলটা কেটে দিল। আটকে উঠল নিশা। ঘুরিয়ে ঘুরিয়ে নিজের পা দুটো দেখে নিল কয়েকবার। আফসার যদি সত্যি পা দুটো কেটে দেয়, ভয়ে ওখানেই দাঁড়িয়ে রইল নিশা। এই লোককে কোনো বিশ্বাস নেই, কোনো দয়া মায়া নেই এই লোকের মাঝে। বড্ড পাষাণ লোকটা। ওর এই সুন্দর পা দুটো কেটে দিতে তার একটু মায়া হবে না? রিস্ক না নিয়ে ওখানে ঠায় দাঁড়িয়ে আছে নিশা। একটু সময় পরই আফসার গাড়ি নিয়ে নিশার সামনে দাঁড়ালো। গাড়ি থেকে নেমেই নিশাকে ধমকে উঠল, এক রত্তি মেয়ে তোমার সাহস হয় কি করে আমাকে না বলে আমার বাড়ি থেকে বের হওয়ার? নিশা ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভয়ে কিছু বলছে না। কিছু বললে না আবার চড় থাপ্পড় মেরে দেয়। এই নিষ্ঠুর লোককে কোনো বিশ্বাস নেই। এখন কথা বলছো না কেন? একটু থেমে বড় বড় দুটো নিঃশ্বাস নিয়ে আবার নিশাকে বলল, গাড়িতে উঠে বসো। নিশাও বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে বসলো। আফসার ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ির মধ্যে পিনপত নীরবতা, কারো মুখে কথা নেই। দুজনেই যেন মনোব্রত রেখেছে। বেশ কিছুক্ষণ পর মনতা ভাঙলো। আফসার গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, সকালে খেয়েছো? নিশা মিনমিনিয়ে গলায় বলল, না, তাড়াহুড়ো করে বেরিয়েছে তো, খাওয়ার সময় পাইনি। আবার ধমকে উঠল আফসার, কোন রাজকার্যের জন্য যাচ্ছ যে এত তাড়াহুড়া? না খেয়ে বেরিয়েছো কেন? আর মা, সে তোমাকে না খাইয়ে বের হতে দিয়েছে কেন? আন্টির কোনো দোষ নেই, আন্টি আমাকে অনেকবার খেতে বলেছিল, আমি না খেয়ে বেরিয়ে এসেছি। বাহ বাহ, না খেয়ে বেরিয়েছো না যেন বিশ্বজয় করে ফেলেছো। শরীরের তো এই অবস্থা, গলার হাড্ডি কয়টা দেখা যায়? ফু দিলে যাবে উড়ে, তার মধ্যে খাওয়ার প্রতি এত অনীহা। তোমাকে দেখলে মশাও তো ভাববে একে রক্ত দেব নাকি খাবো। তেতে উঠল নিশা। আফসারকে ভয় পাওয়ার কথা ভুলে গিয়ে রাগী কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না। জানেন আজকালকার মেয়েরা কত কষ্ট করে আমার মতো একটা ফিগার পেতে? সেখানে আমি কোনো কষ্ট ছাড়াই এমন একটা জিরো ফিগারের অধিকারী। এটাকে জিরো ফিগার না অপুষ্টি বলে? গলায় তো মনে হচ্ছে মাছ চাষ করা যাবে। আপনি বোঝেন কি? আপনার মতো বুড়োর কি চোখে পড়বে আমার মতো ফিগারের মেয়ে মানুষকে? আপনি জানেন এই গলা এই ফিগারই আজকালকার ছেলেদের দুর্বলতা। ঠোঁট কামড়ে হাসলো আফসার, কিন্তু নিশা এই মুহূর্তে ভয়াবহ রেগে থাকায় আফসারের হাসি চোখে পড়ল না নিশার। ঈষৎ কাছে গিয়ে ফিসফিস করে আফসার বলল, তাই নাকি? তাহলে তো একবার দেখতে হচ্ছে তোমার ফিগারটা। বলেই অদ্ভুত দৃষ্টিতে নিশার পা থেকে মাথা অবধি চোখ বুলানো শুরু করলো। লজ্জায় কুকড়ে গেল নিশা। কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে আফসার। ওই চোখের দিকে তাকাতে পারছে না নিশা। তাকালি কেমন লজ্জা লজ্জা লাগছে। নিজেকে ধাতস্থ করে মুখ ভেঙচি কাটে বলল, বুড়ো বয়সে ভীমরতি। তুমি কি আমাকে বুড়ো বললে? আপনি ছাড়া গাড়িতে আর কে আছে যে তাকে বলবো? আমি মোটেও বুড়ো নই, আমার বয়স মাত্র 30। আর আমার বয়স 20। আপনি আমার থেকে গুনে গুনে 10 বছরের বড়। তার মানে আপনি আমার অপেক্ষা অবশ্যই বুড়ো। নিশার দিকে ঝুঁকে এলো আফসার। ভয়ে সিটের সাথে মিয়ে গেল নিশা। ফিসফিস করে আফসার বলল, আমি বুড়ো নই, বরং আমার অপেক্ষা তুমি কচি। ইউ নো হোয়াট? বুড়োরা কিন্তু কচি বউ পেলে বউকে একটু বেশিই ভালোবাসে। হতভম্ব হয়ে গেল নিশা। ও কি ভুল শুনেছে? আফসার ওকে এই সব কথা বলছে যে ধমক দেওয়া ছাড়া আর কিছু করতে পারে না, সেই এই সব অসভ্য মার্কা কথা বলছে। এটা কি সত্যি আফসার, নাকি ভূতে যে আফসারের রূপ ধরে এখানে এসেছে? আফসারের মুখে এইসব কথা তো অসম্ভব। সে তো এইসব ঠোঁট কথা বলা তো দূরের কথা, পছন্দও করে না। গাড়ির হর্নে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো নিশা। সামনে তাকিয়ে দেখলো আফসার এখনো ওর দিকে ঝুঁকিয়ে আছে। এক আঙুল দিয়ে ঠেলে দিল তাকে। অতঃপর একটা শুকনো ঢোক গিলে বলল, এভাবে গাড়ি চালাতে চালাতে বারবার আমার দিকে ঝুঁকে গেলে অ্যাক্সিডেন্ট করবে। হঠাৎ ব্রেক কষলো আফসার। গাড়িটা থেমে গেল। আফসার আর একটু ঝুঁকে এলো নিশার দিকে, বলল, তুমি বললে না হয় গাড়ি থামিয়ে ঝুঁকবো তোমার দিকে?
কাশি উঠে গেল নিশার। এই কোন আফসারকে দেখছে? আফসার তো মোটেও এমন না। ও যে আফসারকে চিনে না, সে তো গম্ভীর রাগী কথা কম বলা মানুষ। হঠাৎ নিশার থেকে সরে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, গাড়ি থেকে নামো। নিশা ভ্যাবলার মতো আফসারের দিকে তাকিয়ে আছে। এখানে নামবে কেন ও? এখনো তো ওর বাসা অনেকটা দূরে। তাহলে মাঝপথে কি গাড়ি থেকে নামিয়ে দিয়ে যাবে নিশাকে? এখান থেকে গাড়ি পেতেও তো কষ্ট হবে নিশার। গাড়ি পেলেও দ্বিগুণ ভাড়া চাইবে। নিশার আকাশ পাতাল ভাবনার মধ্যেই আফসার আবার ধমক দিয়ে বলল, কি বলেছি শোনোনি? নামো গাড়ি থেকে, নাকি এখন কোলে করে নামাতে হবে? নিশা দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আফসার গাড়ি থেকে নেমে নিশার পার্স ব্যাগের এক কোণে ধরে টেনে পাশের একটা রেস্টুরেন্টে ঢুকলো। নিশা আহাম্মকের মতো চোখ বড় বড় করে চারদিকে দেখছে। কি খাবে? নিশার কানে যেন আফসারের কণ্ঠস্বর পৌঁছালো না। সে ড্যাব ড্যাব করে চারদিক দেখতে ব্যস্ত। তার সামনে যে আফসার নামক প্রাণী বসে আছে সেদিকেও খেয়াল নেই নিশার। একটা দীর্ঘশ্বাস ফেললো নিশা। এই মেয়েকে ধমক ছাড়া তো কোনো কাজ করানো যায় না, কিন্তু এই মুহূর্তে ধমক দেওয়ার কোনো মুড নেই আফসারের। তাই ওয়েটারকে ডেকে নিজেই খাবার অর্ডার করলো আফসার। একটু পর ওয়েটার এসে খাবার রাখলো। গম্ভীর কণ্ঠে আফসার বলল, এখন কি খাবে, নাকি তাও আমাকে খাইয়ে দিতে হবে? ধ্যান ভাঙলো নিশার। বোকা বোকা চোখে প্রশ্ন করলো, কি খাবো? আফসার দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আমাকে খাও, নিশ্চয়ই আমার মাংস অনেক টেস্টি। থতমত খেয়ে গেল নিশা। সামনে তাকিয়েই দেখে বিরিয়ানি রাখা। চোখ দুটো চকচক করে উঠল তার। বিরিয়ানি যে নিশার খুব পছন্দ, কিন্তু এই খাটাস লোক জানলো কিভাবে? খেতে খেতে আফসার উত্তর দিল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।